আজকে আমরা আলোচনা করব 2024 সাল টেট পরীক্ষা 13 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ 13 জুন যে পরীক্ষাটা হয়েছিল বিহার স্টেট পেপার 2 অর্থাৎ 11-12 তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি 1 থেকে 50টা কোশ্চেন। আজকে আমরা আলোচনা করব 51 থেকে 100 নাম্বার কোশ্চেন। তাহলে শুরু করো। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমরা দেখবো কি বলা হচ্ছে, হুইচ ডিক্টেটর emerged in Italy after the First World War। প্রথম বিশ্বযুদ্ধের পর যে এক নায়কের উদ্ভব হয় আর কি ইটালিতে, তার নাম আমরা খুব ভালো মতোই জানি যে তার নাম হচ্ছে মুসোলিনি, তাই তো? বেনিটো মুসোলিনি। এই মুসোলিনি কিন্তু ইটালির ডিক্টেটর ছিল। মুসোলিনি যে নিয়ম কানুন আর কি চালু করেছিল, তাহলে সেটা কি ছিল? এটা ছিল ফ্যাসিবাদ। ঠিক আছে, ফ্যাসিবাদ। ঠিক আছে, এই ফ্যাসিবাদের প্রবর্তক হচ্ছে মুসোলিনি, অর্থাৎ বেনিটো মুসোলিনি। নেক্সট আমরা আলোচনা করব পরের question। এখানে দেখো, মুসোলিনির কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মুসোলিনিস পার্টি। মুসোলিনির যে পার্টিটা ছিল, তার পার্টির নাম কি ছিল? সেটা হচ্ছে ফ্যাসিস্ট পার্টি। ফ্যাসি তার বাদ ফ্যাসিবাদী শক্তি, বা তার দলের নাম হচ্ছে ফ্যাসিস্ট, নুড়ি বাঁধা রাষ্ট্র দল। নেক্সট, হোয়াই ডিড দ্য লিগ অফ নেশন ফেল। বলছে লিগ অফ নেশন তৈরি করা যে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, সেটা ফেল হলো কেন? এমন কি কারণ হয়েছিল যার জন্য লিগ অফ নেশন ফেল করলো? তাহলে আমরা এখানে সবগুলোই দেখবো। তার কারণ দেখো, এখানে আমেরিকাই তৈরি করেছিল, কিন্তু আমেরিকা ডিড নট বিকেম দ্য ইটস মেম্বার, মানে আমেরিকার মেম্বার ছিল না, ও আবার নিজেই তৈরি করেছে। 2 নম্বর কি বলা হচ্ছে, পাওয়ারফুল নেশন গিভ মোর ইম্পর্টেন্স টু দেয়ার ইন্টারেস্ট। পাওয়ারফুল যে নেশন গুলো ছিল বা শক্তিশালী যে দেশগুলো ছিল, তারা নিজেদের স্বার্থ রক্ষায় নিয়ে ব্যস্ত ছিল। এই যে সংগঠন, তার প্রতি তাদের তেমন কোনো আর পরবর্তীতে ভ্রুক্ষেপ ছিল না। 3 নম্বর বলছে, নো রেস্ট্রিকশন ওয়ার ইম্পোজড অন ডিক্টেটরস। যে ডিক্টেটর বা একনায়কতন্ত্রী যারা ছিল, যেমন মুসোলিনি, যেমন হিটলার, তাদের উপর কোনো রকম কিন্তু রেস্ট্রিকশন তারা লাগাতে অসমর্থ ছিল। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে একনায়কতন্ত্রী সরকার, অর্থাৎ ফ্যাসিবাদী বা নাৎসিবাদী যে সরকার, তাদের কিন্তু ক্ষমতা বেড়ে গেছিল। এর ফলে কিন্তু এই লিগ অফ নেশন কিন্তু ফেল করেছে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। অ্যাট দ্য টাইম, বলছে যে এই সময়ে, অ্যাট দ্য টাইম অফ আরব ইনোভেশন, আরবদের সিন্ধু বিজয়, ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম। অ্যাট দ্য টাইম অফ আরব ইনভেডার মোহাম্মদ বিন কাসিম, দ্য কিং অফ সিন্ধু, সিদ্ধা আছে তো সিন্ধুর কথা হবে আর কি। দ্য কিং অফ সিন্ধু ওয়াজ ড্যাশ। যে যখন আরব আরবের যে বলছে ওটা, আরব যখন আরব আক্রমণ হচ্ছে তার দ্বারা, মোহাম্মদ বিন কাসিমের দ্বারা। ঠিক আছে, এই মোহাম্মদ বিন কাসিমের দ্বারা যখন আরবরা আক্রমণ করছে সিন্ধু, তখন এই সিন্ধুর রাজা কে ছিলেন? এই আক্রমণকারীদের দ্বারা যখন আক্রমণ হচ্ছে, সেই সময় সিন্ধুর রাজা কে ছিল? তার নাম হচ্ছে রাজা তাহিদ বা রাজা তৌহিদ। চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, আন্ডার হুস লিডারশিপ, কার নেতৃত্বে আর কি, আন্ডার হুস লিডারশিপ এ আরবস মেড দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন টু সিন্ধু। যে কার নেতৃত্বে আরবরা প্রথম সিন্ধু জয় করেছিল? কার নেতৃত্বে? তাই না, আমরা কি জানি, মোহাম্মদ বিন কাসিম। তো মোহাম্মদ বিন কাসিম আর কত খ্রিস্টাব্দে? 712 এডি। তাহলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের দ্বারা এটা কিন্তু আক্রান্ত হয়েছিল, তারা জয় করেছিল। নেক্সট চলে আসছে, মোহাম্মদ বিন কাসিম ফার্স্ট ওন হুইচ এরিয়া অফ সিন্ধু। যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর কোন এরিয়াটা প্রথম জয় করেছিল? ফার্স্ট ওন, প্রথম কোন জায়গাটা জয় করেছিল? দেবল বন্দরের নাম আমরা জানি, দেবল। ঠিক আছে, দেবল বন্দরটা কিন্তু প্রথম জয় করেছিলেন। চলে আসি নেক্সট কোশ্চেন। হোয়েন ওয়াজ সিন্ধু, যে যখন সিন্ধু দখল হয়ে যাচ্ছে, কনকোয়ার্ড বাই মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ওয়েন, কখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধুটা দখল করে নিচ্ছে? কোন সময়? তাহলে সেটা হচ্ছে 712। দেখুন, প্রত্যেকটা একের সাথে আর এক কোশ্চেন ফ্রি, একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেন ফ্রি।
এরকম টাইপের হচ্ছে যে পর 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 যখন যেখান থেকেই কোশ্চেন উঠেছে, কিন্তু কোশ্চেন গুলা কিন্তু একদম পর পর উঠানো। এই তিনটা কোশ্চেনই দেখো পর 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 কোশ্চেন, মানে এক বইয়ের এক পাতা থেকে তিনটা কোশ্চেন উঠানো, এরকম টাইপের ব্যাপার। তো যাই হোক, নেক্সট আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে অ্যাকর্ডিং টু চাচনামা। চাচনামা বদর চাচের লেখা একটা গ্রন্থ। হ্যাঁ, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে এই গ্রন্থ থেকে জানা যায়। তো এই বদর চাচের লেখা চাচনামা, বলছে অ্যাকর্ডিং টু চাচনামা, চাচনামা থেকে জানা যাচ্ছে কি বলছে, দ্য ক্যাপিটাল অফ সিন্ধু ইন দ্য 6th and 7th সেঞ্চুরি। যে বদর চাচের যে চাচনামা, এই চাচনামা নামা গ্রন্থ অনুযায়ী সিন্ধুর যে ক্যাপিটাল সেটা সপ্তম ষোড়শ এবং সপ্তম শতকে কোথায় ছিল। তাদের যে ক্যাপিটাল অর্থাৎ রাজধানী, সিন্ধুর রাজধানী ষোড়শ এবং ষোড়শ এবং না, ষোড়শ মানে তো 16 নম্বর বোঝাচ্ছে, ষষ্ঠ শতক এবং সপ্তম শতক, ষষ্ঠ এবং সপ্তম, এই ষষ্ঠ এবং সপ্তম শতকে ক্যাপিটাল কোথায় ছিল, তাহলে সেটা হচ্ছে আরোড, AROD, অরোড। এই যে অরোড ছিল হচ্ছে সিন্ধুর ক্যাপিটাল, আর দেবল কিন্তু প্রথম হয়েছিল, ওটা বন্ধ। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু অনেক ভুলভাল হয়ে যায়, একটু দেখে করতে হবে। কি বলছে, হু ওয়াজ দ্য কোর্ট হিস্টোরিয়ান অফ মোহাম্মদ গজনবী। মোহাম্মদ গজনবীর কোর্ট হিস্টোরিয়ান, দরবারের কবি কে ছিলেন? কি বলছে, মোহাম্মদ গাজনীর। তাহলে এখানে উত্তর দেওয়া আছে উদ্বি, কিন্তু এটা নিয়ে একটু কনফিউশনের ব্যাপার আছে। উদ্বি ফেরদৌসি, ফেরদৌসি শাহনামাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে উদ্বি এবং ফেরদৌসি নিয়ে একটু কনফিউশন আছে, তবে এটা অ্যান্সারটা দেওয়া আছে। তো এবার আমার যেটা মনে হচ্ছে উদ্বি ফেরদৌসি, মানে পার্টিকুলারলি ওইভাবে আমি পাইনি আমি ব্যক্তিগতভাবে। যাই হোক, আমি ফেরদৌসিও পড়েছি, উদ্বিও পড়েছি, তো এখন এটা নিয়ে একটা সমস্যা, এটা চ্যালেঞ্জ হবে, তারপরে দেখা যাবে কি হচ্ছে। তবে দল ভারী যদি বলা হয় যে কোনটার দল ভারী, তাহলে ভাই এটারই দল ভারী, ফেরদৌসি। কিন্তু আর একটা কথায় আমরা ফেরদৌসি কন্ট্রাডিক্টরি করা যেতে পারে, তার কারণ হচ্ছে ফেরদৌসির যে শাহনামা যে গ্রন্থটা ছিল, হ্যাঁ সেটা কিন্তু আহ, একটা কবিতার বই লিখতে বলেছিল, যে তুমি যদি একটা কবিতা লেখো তাহলে তোমাকে একটা কবিতার জন্য একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এরকম বলেছিল। ঠিক আছে, গজনী। কিন্তু দেখা যাচ্ছে এই ফেরদৌসি 1000টা, কটা, 1000টা, 1000টা কবিতা লিখেছে। মানে কি 1000টা সোনার মুদ্রা দিতে হবে, তখন এই হচ্ছে দিতে অস্বীকার করছে। ঠিক আছে, তখন মোহাম্মদ গাজনী দিতে অস্বীকার করছে। টাকা এত এত মোটা অঙ্কের একটা টাকা হচ্ছে, তো রূপার টাকা পাঠাচ্ছে, কিন্তু সে তখন, অর্থাৎ ফেরদৌসি, সেই টাকাটা নিতে অস্বীকার করে। পরবর্তীতে শেষ পর্যন্ত এই 1000 দিনার পাঠিয়েছিল, কিন্তু যখন সে টাকাটা গিয়ে পৌঁছায়, তখন দেখা যাচ্ছে কি দরিদ্রের ক্লেশ ক্লিষ্ট অবস্থায় ফেরদৌসি মৃত্যু হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি দরবারি কবিও পায়, তাহলে ও দূরে কেন থাকবে, এটা একটা বিষয় আছে। তো যাই হোক, উদ্বি সম্ভবত হতেও পারে, এটা নিয়ে একটু কনফিউশন। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসি। নেক্সট চলে আসছে টু হুস কোর্ট। কি বলা হচ্ছে, তার দরবারে টু হুস কোর্ট ডিড ফেরদৌসি দ্য অথর অফ শাহনামা বিলং। অথর অফ শাহনামা বিলং এর ক্ষেত্রে কি বলছে, কার দরবারে ছিল। একই কোশ্চেনে দেখো দুটো কোশ্চেনের একবারে দিয়েছে, এই যে একদম কন্ট্রাডিক্টরি। হু ওয়াজ দ্য কোর্ট হিস্টোরিয়ান অফ মোহাম্মদ গাজনবী, এখানটায় গেল উদ্বি ফেরদৌসি। পরে আবার নেক্সট কোশ্চেনের মধ্যে যেটা আছে, হু টু হুস কোর্ট, কার দরবারে ফেরদৌসি, এখানটা শাহনামার যে লেখক ফেরদৌসি, সে কার দরবারের কবি ছিলেন। তো এবার এই জায়গাটাতে কি করবে, এখানে তো আবার মাহমুদ গাজনী দেওয়া আছে, যে মাহমুদ গাজনী দেওয়া আছে, তাই না? তো মোহাম্মদ ঘুরি দেওয়া আছে, তো এটা হচ্ছে আবার ভুল, এটা একদমই ভুল, খাঁটি ভুল। তার কারণ মোহাম্মদ ঘুরির অনেক আগের লোক হচ্ছে এই, ওই কারণে হবেই না, এটা কোনো মতেই হবে না। ঠিক আছে, ফেরদৌসি মোহাম্মদ ঘুরির দরবারের কোনো মতেই হবে না, এটা মোহাম্মদ গাজনী, এটাই হবে। তো এবার যদি বিষয়টা দাঁড়াচ্ছে এটা হচ্ছে না, তাহলে এটাকেও কিন্তু তোমরা, যারা এই মুহূর্তে কোশ্চেনটা দেখছো বা 75-এর কিছু কম নাম্বার আছে, তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চ্যালেঞ্জ করার জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ, অনেক কয়েকটাই কোশ্চেন আছে দেখতে বেশ। চলে আসো নেক্সট কোশ্চেন, দ্য লিগ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মুঘল কোর্ট ওয়াস। মুঘলদের দরবারি ল্যাঙ্গুয়েজটা কি ছিল?
দরবারি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলেছে, সেটা হচ্ছে ফার্সি ভাষা হবে। পার্সিয়ান, মুঘলদের দরবারি ভাষা ছিল পার্সিয়ান, ঠিক আছে। পার্সিয়ানে তুর্কি ভাষাতে লেখা একটা গ্রন্থের নাম যদি বলা হয় তাহলে কি হবে? তুজুকি বাবুরি। কি? তুজুকি বাবরি। তুজুকি বাবরিটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা, পার্সিয়ান ভাষায় পরে, মানে বাবরের পরবর্তীতে যত রাজা ছিল মুঘলদের সবাই কিন্তু এই পার্সি ভাষা, পার্সি তো ঠিক না, ফার্সি, ফার্সি ভাষা কিন্তু তারা ব্যবহার করেছে। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন আমরা 62 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা ঠিক? ঠিক আছে, ঠিক বলেছে। তাহলে এখানে বাবর নামা, এই বুক অফ ওয়ার, বাবর নামা তো যুদ্ধের বই না, এটা তো তার মানে এটা ভুল গেল। তারপরে চলে আসো রাজম নামা অটোবায়োগ্রাফি, রাজম নামা তো রামায়ণের, এই মহাভারতের ট্রান্সলেশন গ্রন্থ, এটাও তাহলে ভুল। বাদশাহ নামা বায়োগ্রাফি অফ জাহাঙ্গীর, বাদশাহ নামা বলছে বায়োগ্রাফি অফ জাহাঙ্গীর, বাদশাহ নামা, জাহাঙ্গীর এটা আসে না, এটা শাহজাহান, শাহজাহানের সাথে লেখা বাদশাহ নামা বা বাদশাহ নামা, আব্দুল হামিদ লাহোরি। 4 নম্বর আছে হুমায়ুন নামা বায়োগ্রাফি অফ হুমায়ুন, এটা হচ্ছে ঠিক আছে, হুমায়ুন নামা বায়োগ্রাফি অফ হুমায়ুন। গুলবদন বেগম হচ্ছে রচনাকার, এই কারণে বলা হচ্ছে গুলবদন বেগম বায়োগ্রাফি, হ্যাঁ হুমায়ুন নামা বায়োগ্রাফি, এটা হচ্ছে ঠিক। তো এটা হচ্ছে অ্যান্সার, 4 নম্বর অ্যান্সার। নেক্সট চলে আসি পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ফলস, এর মধ্যে কোনটা ঠিক নয়? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ফলস, এর মধ্যে ফলস নয় কোনটা, মানে কি? তাহলে ফলস না মানে কি, ভুল না মানে কি ঠিক, তাহলে ঠিকটা বের করতে হবে আমাদেরকে। নিচের, চলে আসি নিচের কোনটা ঠিক নাই, মানে কোনটা ঠিক সেটা। এখানে দেখো কি বলছে কোশ্চেন, যে আকবরনামা ওয়াজ রিটেন ইন তুর্কি, তুর্কি তো হবেই না, কাটা। তারপরে বলা হচ্ছে আকবরনামা ইজ ডিভাইডেড টু 3 ভলিউম, এটাই ঠিক। আকবরনামা 3টা ভাগে বিভক্ত, হ্যাঁ আইনি আকবরী একটা আর আকবরনামা 2টা, এই হচ্ছে টোটাল 3টা, এলো গল্প। তো যাই হোক, এটা দুটো আউট, তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার। আকবরনামা ইজ এ ডিভাইডেড 3 ভলিউম, ঠিক আছে। তারপরে চলে আসো নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য আইডিয়াল অফ ষোলো ইকুল, বলছে নট বলেছে, হোয়াট ওয়াজ নট ইনক্লুডেড, ষোলো ইকুলের মধ্যে কোনটা নয়? ঠিক আছে, জিজিয়া ফিজিয়া এই ব্যাপারটা কিন্তু হবে না, জিজিয়া ট্যাক্স ওভার নন মুসলিম এটা হচ্ছে হবে না, এটা হচ্ছে তার জন্য কাটা, এটা হচ্ছে নট, ভাববে এগুলা সব ঠিক আছে। তারপরে চলে আসে নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্রম অফ গ্রিটিং ওয়াজ ইউজড ইন মুঘল পিরিয়ড, বলছে এর মধ্যে কোনটা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ফর্মস অফ গ্রিটিংস, ফর্ম অফ গ্রিটিংস, কাউকে সম্মান করা, সিজদা করা, পাইবস করা, এরকম টাইপের যেরকম ছিল ওরকম টাইপেরই, নতজান হওয়াটা, এই জিনিসের মধ্যে কোনটা মুঘল পিরিয়ডের, বলছে অফ দ্য গ্রিটিংস অফ মুঘল পিরিয়ড, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস, কোনটা আর কি, এর মধ্যে কোনটা, এর মধ্যে হচ্ছে অল অফ দি, সবগুলো। এর মধ্যে কি কি আছে, কি বলছে, কোরআনিস, কুর্নিশ করা, সিজদা করা, তারপরে চেহারা, তাসলিম, তাসলিমের, এটা নেট পরীক্ষা এসছে আগে। তারপরে চলে আসো জমিন বস, এটাও এসছে নেট পরীক্ষায়। এটা হচ্ছে এই তসলিমটা, এটা কিন্তু শাহজাহান তৈরি করেছিল, শুরু করেছিল। যাই হোক, সিজদা, জমিন বসি, তো এগুলো অতএব অল অফ দিস অ্যাবভ, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার 4। এগুলা এটা এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমরা দেখে রাখবে, এটা যারা নেট পরীক্ষা দাও, নেট পরীক্ষাটা থেকে কমন পাবে পরবর্তীতে, এটা বলে রাখলাম, এটা কমন অবশ্যই পাবে যদি একটা তোমরা পড়ে থাকো, ঠিক আছে। চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66। এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট অ্যাবাউট দ্য মুঘল নবিলিটি, মুঘল যে অভিজাত তাদের সম্পর্কে কোনটা ঠিক নয়? মুঘল অভিজাতদের মধ্যে ইরানি তুরানি ওয়ার নট ইনক্লুড বলছে, আমরা জানি ইরানি তুরানি ছিল, ইরানি গোষ্ঠীও ছিল, জুলফিকার আলী খান, তাই না, এই ধরনের জিনিসগুলো ছিল। হ্যাঁ, ইরানি গোষ্ঠী তুরানি গোষ্ঠী ছিল, আলী ভ্রাতৃদ্বয় এরকম ছিল। তো ফলে সৈয়দ ভ্রাতৃদ্বয় আলী, এই সৈয়দ ভ্রাতৃদ্বয়, জুলফিকার আলী খান, এরা ছিল, অতএব এটা হচ্ছে ভুল। ঠিক আছে, নট, ইরানি ছিল, তুরানিও ছিল, নট বলেছে এই কারণে এটা ভুলে গেল, বাদ বাকি সব ঠিকঠাকই আছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি, দ্য মিনিং অফ হুইচ টাইটেল ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা, উপাধি আর কি, এখানে টাইটেল বলতে উপাধি, দ্য মিনিং অফ হুইচ টাইটেল ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ঠিক নয়, নট ট্রু। আকবর হচ্ছে বিলাভ অফ আল্লাহ, এটা ঠিক নয়, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক নয়, বাদ বাকিগুলো ঠিক আছে। শাহজাহানকে কি বলা হয়, কিং অফ কিংস,
জাহাঙ্গীর হচ্ছে ওয়ার্ল্ড সিজার গেল। তারপরে শাহজাহান হচ্ছে কিংস অফ ওয়ার্ল্ড, শাহজাহান হচ্ছে কিংস অফ ওয়ার্ল্ড, জাহাঙ্গীর শব্দের অর্থ ওয়ার্ল্ড সিজার, আর শাহজাহান শব্দের অর্থ কিং অফ কিংস। এটাও নেটের জন্য করবে, যারা নেট পরীক্ষা বা সেট পরীক্ষা দাও তারা এই কোশ্চেনটাকে খাতাতে এক্সট্রা ভাবে তুলে রাখবে। আগের কোশ্চেন যেটা বললাম ওটার এটা, এই দুটা থেকে কোশ্চেন তোমরা পরে কমন পাবে। চলে আসি নেক্সট। সিরাজ উদ্দৌলা ওয়াজ ডিফিটেড বাই লর্ড ক্লাইভ ইন দ্য ব্যাটেল অফ ড্যাশ। সিরাজদৌল্লার সাথে লর্ড ক্লাইভের যুদ্ধ একটা হয়েছে, আমরা জানি সেটা। সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড বাই লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভের দ্বারা পরাজিত হয়েছে, ডিফিটেড বাই বলছে, তাই তো, লর্ড ক্লাইভের দ্বারা পরাজিত হয়েছে। ঠিক আছে, সিরাজদৌল্লা, সেটা কোন যুদ্ধে? পলাশির যুদ্ধ, 23শে জুন, 23শে জুন ক্লিয়ার করা যাবে। হুইচ অফ দ্য ফলোইং শিফটেড ক্যাপিটাল, এর মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোইং শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের। মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ক্যাপিটাল শিফট করেছিল কে? এটা হচ্ছে মীর কাসিম, কাসিম শিফট করেছিল। হয়ে গেল মীর কাসিম, মীর কাসিম হচ্ছে শিফট করেছিল। নেক্সট চলে আসি পরের কোশ্চেন। মোস্ট বলছে দ্য মোস্ট decisive battle that lead to the establishment of supremacy of British in India. ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন যুদ্ধটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল? তাকে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ। কেন বক্সারের যুদ্ধ? তার কারণ এই যুদ্ধে আসলে শক্তিটা পরীক্ষা হয়েছিল। আগেরটার মধ্যে পলাশির যুদ্ধ থেকে ছলচাতুরির মাধ্যমে জিতে গেল, কিন্তু এদের একটা কি ছিল, যে প্রমাণ করার নিজেকে যে আমরা যুদ্ধ করেও জিততে পারি বা আমরা ভারতীয়দের থেকে বেশি উন্নত। তো সেটা একটা প্রমাণ কিন্তু এরা এখানে করতে পেরেছিল। এটা হচ্ছে বক্সার যুদ্ধ। নেক্সট চলে আসছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ দ্য অথরিটি অফ দ্য ব্রিটিশ এস্টাবলিশড ওভার দ্য ফোর্ট অফ প্রয়াগরাজ। প্রয়াগরাজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সেটা তৈরি হচ্ছে 1797 খ্রিস্টাব্দে। Where was the Western Presidency situated in the early period of the East India Company? এটা একটু কোশ্চেন ভালো মতো না দেখলে কিন্তু তোমার ভুলে যাবে। হ্যাঁ, আর্লিয়েস্ট বলেছে, আর্লিয়েস্ট পিরিয়ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওয়েস্টার্ন প্রেসিডেন্সি। আর্লিয়েস্ট যখন বলা হচ্ছে তখন কুঠি গেল বলতো, কুঠি। ঠিক আছে, কুঠি, তাহলে কুঠি প্রথম কোথায়? পশ্চিম দিকের কুঠি হয়েছিল কোথায়? সুরাট, জাহাঙ্গীরের কাছ থেকে তারা দিয়ে তৈরি করেছিল সুরাটে। ঠিক আছে, বম্বে কিন্তু হবে না, এটা ভুল ভুল হয়ে গেছে। তার কারণ কি, প্রেসিডেন্সি হিসাবে ধরেছে সেই কারণে ভুল হয়ে গেছে, সুরাট। নেক্সট চলে আসছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড ডেপুটি দিওয়ান। কি বলছে, কাকে ডেপুটি দিওয়ান তৈরি করা হয়েছিল মুর্শিদাবাদে? কে তৈরি করেছিল? লর্ড ক্লাইভ। এলাহাবাদের ট্রিটির পর, এলাহাবাদের সন্ধির পর ডেপুটি দিওয়ান কাকে মুর্শিদাবাদের নিয়োগ করা হয়েছিল? সেটা হচ্ছে রেজা কি, মোহাম্মদ রেজা খান। রেজা খানকে করা হয়েছিল, আর সীতাব রায়কে করা হয়েছিল হচ্ছে বিহারের। ঠিক আছে, বাংলার মুর্শিদাবাদ মানেই বাংলা, সেই কারণে। নেক্সট চলে আসছে, উইথ হুইচ অফ দ্য উইথ হুইচ অন অফ দ্য ফলোইং মাউন্টেন ট্রাইব, কি বলছে, ডিড ব্রিটিশ ফার্স্ট কাম ইনটু কন্ট্যাক্ট উইথ আফটার দ্য গ্রান্ট অফ দিওয়ানি ইন দ্য ইয়ার 1765? এটা কাদের প্রথমে হয়েছিল? খাসি, খাসি নামক যে উপজাতি, তাদের সাথে প্রথমে একটা বিরোধ শুরু হয়েছে। নেক্সট চলে আসছে, হু কল দ্য রেভলিউশন অফ 1857 অ্যাজ এ প্ল্যান ফ্রিডম স্ট্রাগল। কে বলছে প্ল্যান ফ্রিডম স্ট্রাগলের কথা? কে বলছে? বিনায়ক দামোদর সাভারকর বলেছে প্ল্যান ফ্রিডম স্ট্রাগল। নেক্সট চলে আসছে, দ্য রাজপুত রুলার of which of the following province supported the rebel of 1857 and defeated the British focus under the cabinet mission? সেটা হচ্ছে ধরে আছে আলোয়ার, আলোয়ার যে জায়গাটা, সেই আলোয়ারের মধ্যে কিন্তু এটা হচ্ছে ক্যাবিনেট মিশন ক্ষেত্রে। যাই হোক, who among the following was the leader of রোহিলখণ্ড in the revolt of 1857? রোহিলখণ্ডের কথা বলছে, কি বলছে? রোহিলখণ্ডে 1857 বিদ্রোহের সময় নেতা কে ছিল? রোহিলখণ্ডের নেতা। ঠিক আছে, তাহলে সেটা হবে খান বাহাদুর খান। নেক্সট চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং রেবেল, কি হুইচ অফ দ্য ফলোইং রেবেল লিডার, একজন লিডারের কথা বলছে, টু প্লেস দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ অ্যারেস্ট হয়েছিল এন্ড তাকে ফাঁসি দেওয়া হয়েছিল? সেটাকে তাতিয়া টোপে, তাতিয়া টোপিকে। নেক্সট চলে আসছে, হু অ্যামং দ্য ফলোইং অ্যাটেইনড martyrdom in the battlefield in the revolt of 1857? এটা হচ্ছে লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই। 1857 কি বলছে, ইন দ্য রিভোল্ট অফ 1857 হু অ্যামং দ্য ফলোইং হিরোস রোড দ্য এম্পেরর অফ ফ্রান্স, মানে ফ্রান্সের রাজার কাছে চিঠি লিখেছিল, এরকম কে, কোন নেতা?
1857 বিদ্রোহে নানা সাহেব ফ্রান্সের রাজা, এটা তৃতীয় নেপোলিয়ন যখন ছিল, এই তৃতীয় নেপোলিয়নকে কিন্তু পাঠানো হয়েছিল। When was the ত্রিপুরি সেশন অফ দ্য কংগ্রেস হেল্ড? ত্রিপুরি সেশনটা হয়েছিল 38-এ, ত্রিপুরি হয়েছিল 39-এ, 39 1939-এ ত্রিপুরি সেশন হয়েছে। নেক্সট চলে আসছে, হু প্রিসাইডেড ওভার দ্য 38 সেশন অফ কংগ্রেস? 38তম কংগ্রেসের সেশনের কথা বলছে, এখানটাতে সুভাষচন্দ্র বোস দেওয়া আছে কিন্তু এটা এটা হিসাব মিলছে না। হ্যাঁ, প্রেসার ওভার 38 সেশন, সেশনের কথা বলছে। 1885, 1885 থেকে 1905 যদি ধরা হয় তাহলে 20 বছর মানে 20টা সেশন। তারপরে চলে আসছে 1905 থেকে 1906 থেকে স্টার্ট হবে 5 পর্যন্ত। তারপরে চলে আসছে 38, মানে এটাতে যে ওই গান্ধী হিসাবেই হচ্ছে, এটাতে সুভাষচন্দ্র বোস দেওয়া আছে, তো এটা আশা করি কোশ্চেনটা চেঞ্জ হবে, এটা গান্ধীজি হবে। আচ্ছা, তারপরে চলে আসে নেক্সট কোশ্চেন, বলছে দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য কংগ্রেস সেশন? কোন কংগ্রেস সেশনে? 38-এ হরিপুরা সেশনে। 38-এ হরিপুরা সেশন এটা হয়েছে, কিন্তু 38তম সেশন কিন্তু ওটা আলাদা, এটা বুঝতে লাগবে। যাই হোক, ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড ডিসেম্বর 1885? প্রথম হয়েছিল কোথায়? এটা হয়েছিল বম্বে সেশন। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বদরুদ্দিন তাইব, যে হচ্ছে ফার্স্ট মুসলিম, সে হচ্ছে কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট। হচ্ছে হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড সেশন অফ কংগ্রেস হেল্ড? দ্বিতীয় অধিবেশন কলকাতাতে হয়েছিল, তো মোটামুটি জানা আছে এটা। নেক্সট চলে আসি, হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ টু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ব্রিটিশ কে প্রেসিডেন্ট হয়েছিল? জর্জ ইউল, জর্জ ইউল। ওয়েন ওয়াজ গান্ধীজি বর্ন? গান্ধীজির জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1869 খ্রিস্টাব্দে, 69। হোয়াট ওয়াজ দ্য নেম অফ গান্ধীজির সিস্টার? গান্ধীজির সিস্টারটা এখানে রালিয়া বেন। রালিয়া বেনটা এভাবে কিভাবে করা হবে? এটা হচ্ছে মীরাবেন প্যাটেল, মীরাবেন মণিবেন, এই দুটো নাম হচ্ছে আমরা পড়েছি, চাপ নাই। যশোদা বেগম স্ত্রীর নাম, অতএব এইটা হচ্ছে একটাই থাকলো, এটাই হচ্ছে তার বোনের নাম হবে, এলিমিনেট করে এটা তৈরি করতে হবে। When did গান্ধীজি লিভ ফ্রম লন্ডন ফর হায়ার স্টাডিজ? হায়ার স্টাডিজ এর জন্য লন্ডনে কবে করে যাচ্ছে? 1889। ইন হুইচ ইয়ার দ্য গান্ধীজি এল্ডার সন হরিলাল বর্ন? গান্ধীজির যে বড় ছেলে যার নাম ছিল হরিলাল, তার জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1888 খ্রিস্টাব্দে জন্ম হয়। নেক্সট বলছে, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাকনলেজ দ্য মোরাল স্ট্রেংথ অফ গান্ধীজি? মোরাল স্ট্রেংথের কথা বলছে হচ্ছে জেনারেল থামস্ট, থামস্ট। নেক্সট চলে আসছে, ওয়েন ডিড গান্ধীজি বিকেম ওয়েন ডিড গান্ধীজি কাম ব্যাক টু ইন্ডিয়া? মানে ভারতে ফিরে আসছে কবে? 1915 খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসছে। নেক্সট বলছে, হুইচ স্কুল ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড বাই সৈয়দ আহমেদ খান? সৈয়দ আহমেদ খান যে স্কুলটা তৈরি করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে গুলশান স্কুল, এটা প্রথম স্কুল বলছে, ঠিক আছে, গুলশান স্কুল। নেক্সট চলে আসছে, হোয়াই ডিড দ্য ব্রিটিশ গিভ দ্য টাইটেল অফ স্যার টু সৈয়দ আহমেদ খান? এটা কি হচ্ছে 3 নাম্বার, টু হেল্প দ্য ব্রিটিশ ইন দ্য মিউটিনি অফ 1857। এই যে স্যার উপাধিটা দিচ্ছে সৈয়দ আহমেদ খানকে ব্রিটিশরা, কেন? 1857 বিদ্রোহে সে হেল্প করেছিল ব্রিটিশদেরকে, সেই জন্য। নেক্সট বলা হচ্ছে, হোয়াট ওয়াজ সৈয়দ আহমেদ খানস ইনিশিয়াল অপিনিয়ন অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম? মানে প্রথম দিকে সৈয়দ আহমেদ খানের জীবনের প্রথম দিকে হিন্দু মুসলিম সম্পর্কে তার বক্তব্য কি ছিল বা ধারণা কি ছিল? সেটা ছিল বিউটিফুল ডটার ইন ল অফ হিন্দু অ্যান্ড মুসলিম, হিন্দুস্তান হ্যাজ টু আইস, মানে ভারত, ভারত মাতার দুই চক্ষু, একটা হিন্দু একটা মুসলিম। নেক্সট চলে আসছে, পরে যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্বিজাতি তত্ত্ব স্টার্ট করছে। ওয়েন ওয়াজ দার উল উলাম দেওবান এস্টাবলিশ? দেওবান মুভমেন্টটা স্টার্ট হচ্ছে কোথায়? দেওবান, দারুল উলাম দেওবান, যেটা এই সৈয়দ আহমেদ খানের একদম বিপরীতপন্থী একটা মতাদর্শ, সেটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দ। নেক্সট চলে আসছে, হু ইজ ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া? লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলছে, লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে কে? এটা হচ্ছে এখানটাতে লর্ড মেয়ো হবে। লর্ড মেয়ো কেন হবে? তার কারণ এখানে রিপনের অপশন নাই, সেই কারণে লর্ড মেয়ো হবে। যদি রিপন থাকতো তাহলে রিপন হতো। কোশ্চেন নাম্বার 99, which was the only viceroy who was assassinated in India?
তাহলে কোন ভাইসরয় ভারতে হত্যা হয়েছিল, ভারতে তাকে হত্যা করা হয়েছিল? তার নাম হচ্ছে লর্ড মেয়ো। একমাত্র লর্ড মেয়োকেই কিন্তু ভারতে কিন্তু হত্যা করা হয়। আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেন্সাস হেল্ড ইন ব্রিটিশ ইন্ডিয়া? ভারতবর্ষে প্রথম যে সেন্সাস সেটা কবে হচ্ছে? এটা হচ্ছে 1800 1872। 1872, এটা নিয়ে একটু কনফিউশন। 1871 হওয়ার কথা, 71 হওয়ার কথা, এটা 72 দিস। এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন। আজকে আমরা আলোচনা করলাম 51 থেকে 100 নম্বর পর্যন্ত, এটা আমাদের 2 নম্বর পার্ট। এরপরে আবার একটা পার্ট, এরপরে নেক্সট পার্টটা নিয়ে আসবো। আর এরকম ভাবেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, পিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এস্টেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই সম্পর্ক কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে আলোচনা করবো। থ্যাংক ইউ।